Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to see another example of how the recursion mechanism works in C programming language, just we have seen in the previous tutorial. So এই টিউটোরিয়ালটাতে আমরা রিকারশন মেকানিজম কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে থাকে সেটা রিলেটেড আরো একটা এক্সাম্পল দেখব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যে কোডিং এক্সাম্পলটা নিয়ে ডিল করে এসেছি অলমোস্ট সেম একটা কোডিং এক্সাম্পল নিয়ে আমরা এই টিউটোরিয়ালটাতেও আলোচনা করব। প্রিভিয়াস টিউটোরিয়ালে রিকার্সিভ ফাংশন কলের পরে যে স্টেটমেন্টটা ছিল এই টিউটোরিয়ালটাতে সেম কোডিং এক্সাম্পলই আমরা নিয়ে এসেছি, যেখানে রিকার্সিভ কলের পরে যে স্টেটমেন্টটা ছিল সেটা এখানে রিকার্সিভ কলের আগে অবস্থান করছে। So basically we are dealing with the same coding example where the statement is residing before the recursive call, whereas it was residing after the recursive call in the previous tutorial. এবং প্রিভিয়াস টিউটোরিয়ালের আউটপুটটা এসেছিল 0 1 2 3 4 5. So let's see what happens in this tutorial. সেই টিউটোরিয়ালে printf যে স্টেটমেন্টটা আছে সেটা রিকার্সিভ ফাংশন কলের আগে কল করা হচ্ছে। And before going into the demonstration, I have to add that আমি এই টিউটোরিয়ালটাতে খুব বেশি একটা ডিটেলসে যাব না, বিকজ ইন দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল আই হ্যাভ ডিসকাস দ্য এভরি অ্যাক্টিভেশন, কিভাবে অ্যাক্টিভেশন টু অ্যাক্টিভেশন প্রোগ্রামের ফ্লোটা সামনে গিয়েছে এবং রিটার্ন আসার সময় কিভাবে ফ্লো অফ এক্সিকিউশনটা ফেরত আসছে একটা অ্যাক্টিভেশন থেকে তার পূর্ববর্তী অ্যাক্টিভেশনের কাছে। সো এই টিউটোরিয়ালটাতে আমি সেভাবে খুব বেশি ডিটেলসে যাব না, জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা ইন শর্ট জিনিসটাকে দেখে যাব এবং এটা আউটপুট কি আসে সেটা দেখব। অলরাইট, এবং স্ট্যাকের অবস্থা কি হয় সেটা সম্পর্কে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি, বাট এই টিউটোরিয়ালটাতে আমরা খুব বেশি একটা ডিসকাশনে যাব না। সো বিফোর গোয়িং ইনটু দ্য ডেমনস্ট্রেশন, আই উড সাজেস্ট ইউ, if you haven't watched the previous tutorial, please go through the previous tutorial and there you will understand the very details. And if you can clearly understand the previous tutorial, this tutorial will be just a piece of cake for you. Alright, so main function থেকে recurse ফাংশনটাকে যখন আমরা 5 দিয়ে কল করছি, this will be the first activation where the n equals 5. so 5 দিয়ে কল হচ্ছে if will be true, if true হওয়ার কারণে ভিতরে ঢুকে ফার্স্টে প্রিন্টের স্টেটমেন্ট পাচ্ছে। সো এখানে n এর ভ্যালু যেহেতু 5, সো আমার আউটপুট স্ক্রিনে সবার আগে 5 প্রিন্ট করে দিবে। দেন 5 প্রিন্ট করার পরে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে আবারও কল করবে ইউজিং দ্য ভ্যালু 4। যেহেতু ইফ ট্রু হচ্ছে এলসে কখনোই যাবে না। সো অ্যাট দিস মোমেন্ট আমরা এখন সেকেন্ড অ্যাক্টিভেশনের কথা চিন্তা করতে পারি, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 4। এখানেও ইফ ট্রু হবে, ইফ ট্রু হওয়ার কারণে প্রিন্টএফ এর ভিতরে রাখা এন এর ভ্যালুটাকে সিম্পলি প্রিন্ট করে দিবে। প্রিন্ট করার পরে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে কল করবে ইউজিং দ্য ভ্যালু 3। সো আমার আউটপুট স্ক্রিনে 5 এর পরে একটা স্পেস দিয়ে 4 লেখাটা উঠবে, জাস্ট লাইক দিস। সো রিকার্স ফাংশনটা যেহেতু নিজে নিজেকে আবারও কল করছে ইউজিং দ্য ভ্যালু 3, সো উই ক্যান থিঙ্ক অফ দ্য থার্ড অ্যাক্টিভেশন নাও, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 3। সো ইফের ভিতরে এসে আবারও ইফের কন্ডিশন ট্রু হওয়ার কারণে ভিতরে ঢুকবে, প্রিন্টএফ এর ভিতরে রাখা যে পার্সেন্ট ডিটা আছে সেটা স্পেসিফাই করছে এন কে, কারেন্টলি এন এর ভ্যালুটা 3। সো আউটপুট স্ক্রিনে সুন্দর মতো 3 প্রিন্ট করে দিবে। দেন রিকার্স ফাংশনটা নিজে নিজেকে 2 যে ভ্যালুটা আছে সেটা দিয়ে কল করে দিবে। সো নাও উই হ্যাভ টু থিঙ্ক অফ দ্য ফোর্থ অ্যাক্টিভেশন এট দিস মোমেন্ট, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 2। সো সেম ভাবে আবারও ইফের কন্ডিশন ট্রু হওয়ার কারণে প্রিন্টএফ স্টেটমেন্টটা আগে এক্সিকিউট হবে, যেহেতু সেটা রিকার্সিভ কলের আগে রাখা আছে। সো আউটপুট স্ক্রিনে 2 প্রিন্ট করবে, এবং আমি কিন্তু প্রত্যেকটা মাঝে একটা করে স্পেস রেখেছি। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কিন্তু স্পেস আসবে। সো 2 প্রিন্ট করার পরে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে আবারও কল করবে ইউজিং দ্য ভ্যালু 1। সো অ্যাট দিস মোমেন্ট আমরা এখন ফিফথ অ্যাক্টিভেশনের কথা চিন্তা করব, অর্থাৎ ফোর্থ অ্যাক্টিভেশন থেকে প্রোগ্রামের কন্ট্রোলটা ফিফথ অ্যাক্টিভেশনে চলে গেল জাস্ট বিকজ অফ দিস ফাংশন কল। অলরাইট,
So this is the fifth activation where the value of n is 1. So printf স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং আউটপুট স্ক্রিনে 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পরে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে কল করবে ইউজিং দ্য ভ্যালু 0। সো now we have to move towards the sixth activation where the value of n is 0. Now the thing is এই অ্যাক্টিভেশনে এসে আমার রিকার্সিভ কলটা থেমে যাবে, কারণ ইফের কন্ডিশনটা এই মোমেন্টে ফলস হয়ে যাবে, কারণ এর ভিতরে রাখা আছে 0, 0 0 চেয়ে বড় না। সো ইফের কন্ডিশন ফলস হওয়ার কারণে ভিতরে এসে এন এর কারেন্ট ভ্যালু যেটা আছে 0 সেটা প্রিন্ট করে রিকার্স ফাংশনটাকে কিন্তু আর কোনোভাবেই -1 দিয়ে কল করতে পারবে না। সো দিস উইল নট এক্সিকিউটেড ফর দ্য সিক্সথ অ্যাক্টিভেশন। সিক্সথ অ্যাক্টিভেশনের জন্য ট্রু হবে এলস। এলসে যেহেতু রাখা আছে প্রিন্ট এফ, কারেন্টলি এন এর যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করতে বলা হচ্ছে। সো যেহেতু কারেন্টলি এন এর ভ্যালুটা হচ্ছে 0, সো আউটপুট স্ক্রিনে সুন্দর মতো কিন্তু আমার একটা 0 প্রিন্ট করে দেবে, এবং যেহেতু তার সাথে একটা স্পেস আছে সে স্পেস সহ প্রিন্ট করবে। অলরাইট, নাও দ্য থিং ইজ এলস এর আন্ডারে আর কোনো স্টেটমেন্ট রাখা নেই। প্রোগ্রামের এক্সিকিউশনটা এখন ফেরত যাবে। কোথায় ফেরত যাবে? সিক্সথ অ্যাক্টিভেশন থেকে ফিফথ অ্যাক্টিভেশনের কাছে। জাস্ট লাইক ইন দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা দেখে আসছি, কারণ সিক্সথ অ্যাক্টিভেশনকে কল করেছিল ফিফথ অ্যাক্টিভেশন। ফিফথ অ্যাক্টিভেশনের কোথায় ফেরত যাবে? সো সেটা দেখার আগে আমরা একটা জিনিস অ্যাড করে নিই, সেটা হচ্ছে স্ট্যাকে এখন সবার উপরে সিক্সথ অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা রাখা আছে, সেটা মুছে যাবে এবং প্রোগ্রামের এক্সিকিউশনটা দেন ফিফথ অ্যাক্টিভেশনের কাছে ফেরত যাবে। ফিফথ অ্যাক্টিভেশনে কোথায় ফেরত যাবে? নাও দ্য থিং ইজ অনেকে এখানে একটা ভুল ইন্টারপ্রেট করে, সেটা হচ্ছে অনেকে ভাবে এটা এলসে ফেরত যাবে, বাট দ্য থিং ইজ এটা আসলে এলসে ফেরত যাবে না। এটা ফেরত যাবে হচ্ছে প্রিন্টএফের সেকেন্ড যে কার্লি ব্রেসটা আছে অর্থাৎ এন্ডিং ব্রেস এখানে। ইফের কন্ডিশন ট্রু হওয়ার কারণেই কিন্তু ফিফথ অ্যাক্টিভেশনে ভিতরে ঢুকে প্রিন্টএফ এক্সিকিউট করে দেন রিকার্স ফাংশনটা কল করতে পেরেছিল। এবং আমরা জানি ইফ ট্রু হলে কখনোই কিন্তু এলস ট্রু হয় না। সো ইফে যেহেতু ঢুকেছে এলসে কিন্তু কখনোই যাবে না। সো সিক্সথ অ্যাক্টিভেশন থেকে যখন ফিফথ অ্যাক্টিভেশনে প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত আসবে, তখন ফেরত আসবে কোথায়? সে যেখানে কল হয়েছিল তার পরের লাইনে। তার পরের লাইনে রাখা আছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং। তার অর্থ হচ্ছে ফিফথ অ্যাক্টিভেশনে আর কোনো স্টেটমেন্ট নেই এক্সিকিউট করার মতো। সো অ্যাট দিস মোমেন্ট স্ট্যাক থেকে ফিফথ অ্যাক্টিভেশনের যে ডেটা টপে আছে সেটা মুছে যাবে। সেটা মুছে যে প্রোগ্রামের কন্ট্রোলটা চলে যাবে হচ্ছে এখন ফোর্থ অ্যাক্টিভেশনের কাছে। ফোর্থ অ্যাক্টিভেশনও সেম, কোথায় ফেরত আসবে? সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হচ্ছে সেখানে। যেহেতু এখানে আর কোনো স্টেটমেন্ট নেই রিকার্সিভ ফাংশন কলের পরে, সো স্ট্যাকের টপে রাখা ফোর্থ অ্যাক্টিভেশনের ডাটা মুছে যাওয়ার পরে প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত যাবে থার্ড অ্যাক্টিভেশনের কাছে। সেম ভাবে থার্ড অ্যাক্টিভেশনে যে আর কোনো স্টেটমেন্ট পাবেন এক্সিকিউট করার মতো। সো থার্ড অ্যাক্টিভেশন থেকে প্রোগ্রামের ডেটা এখন সেকেন্ড অ্যাক্টিভেশনে চলে যাবে এবং টপে রাখা থার্ড অ্যাক্টিভেশনের ডাটা মুছে ফেলা হবে। সো প্রোগ্রামের কন্ট্রোল এখন সেকেন্ড অ্যাক্টিভেশনের কাছে। সেম ভাবে সেকেন্ড অ্যাক্টিভেশনের ডাটাও মুছে যাবে টপ থেকে। সেকেন্ড অ্যাক্টিভেশন থেকে প্রোগ্রামের কন্ট্রোল ফেরত যাবে ফার্স্ট অ্যাক্টিভেশনের কাছে। ফার্স্ট অ্যাক্টিভেশনেও সেম, কোনো স্টেটমেন্ট এক্সিকিউট করার মতো নেই রিকার্সিভ কলের পরে। সো প্রোগ্রামের কন্ট্রোলটা ফেরত যাবে মেইন ফাংশনের রিটার্ন 0 স্টেটমেন্টে। অলরাইট, সো আমাদের এই প্রোগ্রামে আউটপুট আসবে 543210। সো লেটস সি আসলে আউটপুটটা 543210 আসে কিনা। ইয়েস, 543210, just like this. And I am adding again that কন্ট্রোলটা কিন্তু কোনোভাবেই এলসে ফেরত আসবে না, কন্ট্রোলটা ইফের কাছেই ফেরত যাবে, যেহেতু ইফ ট্রু হওয়ার কারণেই ভিতরে ঢুকে রিকার্সিভ কলটা সম্পন্ন হয়েছিল, এবং ইফ ট্রু হওয়ার কারণে এলস কিন্তু ফলস। সো কখনোই কিন্তু এলসে প্রোগ্রামের এক্সিকিউশনটা ব্যাক যাবে না। অলরাইট, সো আই হোপ you have understood the recursion mechanism in this tutorial along with the previous two tutorials. If you still have any sort of confusion or query, kindly provide your comment or question in any of the comment sections of these tutorials. Thank you.